থিসিসের কথাটা। এরই মধ্যে একদিন গিয়ে আমি অত্যন্ত সসংকোচে আমার থিসিসের কথাটা তুললাম। স্যার জানতে চাইলেন, এর মধ্যে লেখাপড়া কতদূর করেছেন? আমি কিছু বইয়ের নাম করলাম, যেমন বিবি মিশ্রের ইন্ডিয়ান মিডল ক্লাসেস, উইলিয়াম হান্টারের অ্যানালস অব রুরাল বেঙ্গল, এ জাতীয় আরও কিছু বই। রাজ্জাক স্যার জিজ্ঞেস করলেন, পড়ার সময় দরকারি জিনিস টুইকা রাখার অভ্যাস করছেন কিনা? আমি চুপ করে রইলাম। তার অর্থ এই যে আমি কোনো নোট রাখিনি। স্যার মন্তব্য করলেন, তাইলে তো কোনো কামে আইব না। ক্ষেত চাষবার সময় জমির আইল বাঁধা রাখতে হয়। তারপর রাজ্জাক স্যার শেলফের লেনিন রচনাবলীর ভেতর থেকে একটা বই টেনে বের করলেন, গায়ের চাদর দিয়ে মলাট মুছে নিয়ে বললেন, আপনারা তো তখন বিপ্লব অনেক কথা কইবার লাগছেন। দেখি লেনিন সাহেবের এই বইটা আগাগোড়া পড়া সারসংক্ষেপ কইরা দেখান। সেদিন আর বিশেষ কথাবার্তা হলো না। স্যার কোনো একজন আত্মীয়ের অসুখ, হাসপাতালে যাওয়ার তাড়া ছিল। আমি লেনিনের ইকোনমিক হিস্টোরি অব রাশিয়া বইটি নিয়ে হোস্টেলে ফিরে এলাম। পুরো বই আদ্যোপান্ত পাঠ করে প্রতিটা অধ্যায়ের সারসংক্ষেপ করতে আমার জান কাবার হওয়ার দশা। ইংরেজি ভাষাতে সে সময়ে আমার দখল ছিল যত সামান্য। তাছাড়া অর্থনৈতিক পরিভাষাগুলোর কোনো অর্থ কোনো রকমে বুঝতে পারলেও আমি নিজে সেগুলো ব্যবহার করার পারগম্যতা অর্জন করতে পারিনি। তথাপি লেনিনের রাশিয়ার অর্থনীতির ইতিহাসের বিশ্লেষণগুলো পাঠ করে আমি ভীষণ উদ্দীপিত হয়ে উঠেছিলাম এবং লেনিনের অন্তর্দৃষ্টি আমাকে বিস্ময়াবিষ্ট করে তুলেছিল। একটা দৃষ্টান্ত তুলে ধরার লোভ সামলাতে পারছি না। লেনিন সাহেব দেখিয়েছিলেন, বৃহৎ জাতের জমি চাষের প্রচলন শুরু হওয়ার পরে উন্নত জাতের ঘোড়া জমি চাষের কাজে ব্যবহার হওয়ার কারণে উৎকৃষ্ট অশ্ব প্রজননের ধুম পড়ে যায়। ভালো জাতের ঘোড়ার প্রজনন বৃদ্ধির জন্য ঘোড়ার বৈধ একটি অর্থনৈতিক শ্রেণীর সৃষ্টি হয়েছে। সেই জিনিসটা উল্লেখ করতে ভুল করেননি। রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসের শেষ অধ্যায়ে রাশিয়াতে কেন সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা প্রয়োজন তার পক্ষে যে নৈতিক যুক্তিগুলো দাঁড় করিয়েছিলেন লেনিন, সেটাকে গ্রন্থটির আকর্ষণীয় আশ বলে আমার মনে হয়েছিল। লেনিন এর মূল বক্তব্য ছিল এরকম, যান্ত্রিক প্রযুক্তি সম্প্রসারিত হচ্ছে, রাশিয়া তার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখতে পারবে না। রাশিয়ার উৎপাদন ব্যবস্থার মধ্যেও একটা পরিবর্তন আসন্ন হয়ে উঠেছে। রাশিয়া মানধাতার আমলের অর্থনীতি ইচ্ছা করলেও টিকিয়ে রাখতে পারবে না। ইতিহাসে পেছনে ফেরা নেই, যেতে হবে সম্মুখের দিকে। কিন্তু রাশিয়ার সমাজে পরিবর্তনের সূচনাটা কে করবে? পশ্চিম ইউরোপের দেশগুলোতে বুর্জোয়া শ্রেণী নেতৃত্ব দিয়ে সমাজে খোল নলচে দুই বদলে ফেলেছে। কিন্তু রাশিয়াতে পশ্চিমের মতো কোনো সুগঠিত বুর্জোয়া জন্মায়নি। সামন্তবাদ রাশিয়ান সমাজকে নিয়ন্ত্রণ করছে। এই সামন্ত শাসকদের দৃষ্টি ঐতিহাসিকভাবে পশ্চাৎমুখী। আধুনিক কৌশল প্রয়োগ করে সমাজের উৎপাদন ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনার ক্ষমতা তাদের নেই। এই পরিবর্তন সাধনের কাজটা যদি তাদের হাতে ছেড়ে দেওয়া হয়, তারা রাশিয়ার শিল্প, কৃষি সর্বত্র পশ্চিম ইউরোপের বুর্জোয়াদের ডেকে আনবে। পশ্চিমা বুর্জোয়ারা তাদের শোষণের নাগপাশ বিস্তার করে ভারত কিংবা
এশিয়া আফ্রিকার দেশগুলোর মতো রাশিয়াকেও তাদের উপনিবেশে পরিণত করবে। রাশিয়ার সামন্তরা নিজেদের স্থায়িত্বের জন্য আপনা থেকেই পশ্চিমা বুর্জোয়াদের আগ বাড়িয়ে ডেকে আনবে। এ ধরনের একটা অর্থনৈতিক পরিস্থিতিতে লেনিনের যুক্তি হলো, রাশিয়াতে পশ্চিমের তুলনায় খুব অল্পই শিল্পায়ন হয়েছে। শিল্প শ্রমিকের খসাংও পশ্চিমের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এরপরেও লেনিন মনে করেন, শ্রমিক শ্রেণীর হাতে রাশিয়ার ভবিষ্যৎকে সোপর্দ করতে হবে। যেহেতু শ্রমিকরা যন্ত্রপাতি, কলকবজা ব্যবহারে অধিক জ্ঞান রাখে, রাশিয়ার ভাবি উন্নয়নের শিল্পায়নের দায়িত্ব শ্রমিক শ্রেণীর উপর ন্যস্ত করতে হবে। মার্কসের হিসাব মতো গ্রেট ব্রিটেন কিংবা শিল্প সমৃদ্ধ জার্মানিতেই বিপ্লব হওয়ার কথা। মার্কসীয় থিসিস অনুসারে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব কিছুতেই সম্ভব নয়। লেনিন মার্কসীয় চিন্তা পদ্ধতিতে একটু অদলবদল ঘটিয়ে রাশিয়াতে শ্রমিক শ্রেণীর নেতৃত্বের একটা বিপ্লব সম্পন্ন করার জন্যই রাশিয়ার অর্থনৈতিক ইতিহাসটি লিখেছিলেন। এই বৃহৎ কলেবারের গ্রন্থের প্রতিটি অধ্যায়ের সংক্ষেপ করতে গিয়ে প্রায় 15 দিন দৈনিক 6 ঘন্টা 7 ঘন্টা করে আমাকে খাটতে হয়েছে। কঠোর পরিশ্রম করে কাজটা শেষ করার পর যখন এক সকালবেলা স্যারকে দেখাতে নিয়ে গেলাম, তিনি বললেন, ওখানে পেছনের টেবিলে রাইখা যান, সময় হইলে দেখুন নে। তারপরে যেমন বই পড়েছিলেন পড়তে থাকলেন। আমি একটু দমে গেলাম। এত কষ্ট করে কাজটা করলাম, আমার ধারণা ছিল তিনি দেখা মাত্রই কাগজের শিটগুলো আমার হাত থেকে তুলে নিয়ে বলবেন, হাই হাই করছেন কি, একবারে বেবাক বইটা সারসংক্ষেপ কইরা ফেলাইছেন। সেদিন তিনি এক কাপ চাও খেতে বলেননি। অজ্ঞতা আমাকে মনোবেদনা চেপে গৃহে প্রত্যাবর্তন করতে হলো। কিছুদিন ফাঁক দিয়ে আমি আবার স্যারের কাছে গেলাম। তিনি নাস্তা খাওয়ার পর কাগজ পড়ছিলেন। সেই চিরাচরিত হাসিটা ঝিলিক দিয়ে উঠল। বুঝলাম স্যারের মেজাজ বেশ ফুরফুরে। চোখ থেকে চশমা নামিয়ে বললেন, মৌলভী আহমদ ছফা, লেনিনরে নিয়ে বেশ মেহনত করছেন দেখলাম। ইংরেজি না লেখা বাংলাতেই লিখতে পারতেন। যাক, বাঁচা গেল। তিনি আমার সিরিয়াসনেসটা অনুধাবন করতে পেরেছেন, এটাই আমার বড় সান্ত্বনা। একথা সে কথার পর সমাজতন্ত্রের ভালো মন্দ নিয়ে কথা উঠল। আমি সরাসরি একটা প্রশ্ন করে বসলাম, স্যার, সমাজতন্ত্রের কোন জিনিসটা আপনার ভালো লাগে? তিনি বলেন, কেমনে কই কোন জিনিসটা ভালো লাগে, তবে আমার একটা অভিজ্ঞতার কথা কইবার পারি। ভারত পাকিস্তান যুদ্ধের পর একজন রাশিয়ান আইছিল ঢাকায়। তখন তো অন্যরকম সময়। একজন রাশিয়ান ভদ্রলোকের লগে মাখামাখি করলে ইন্টেলিজেন্সের কাছে জবাবদিহি করতে হয়। এই ভয়ে ওর কাছে কেউ ঘেঁষবার চাইতো না। তখন নামটা মনে করবার পারতেছি না। একসময় ভদ্রলোকের সঙ্গে আমার বেশ খাতির হইয়া গেল। একসময় তিনি আমাগো লগে থাকতে আইলেন। সেই সময় আমি শান্তিনগর থাকতাম। একদিন দুপুরবেলায় ইউনিভার্সিটি থেকে যখন বাড়িতে ফিরবার লাগছি, সেই ভদ্রলোক আমার লগে আসছিল। তখন দুপুরবেলা, খুব গরম, রিক্সার বদলির সময়, সহজে রিক্সা পাওয়া যায় না। যেই চড়বার লাগছি, সেই ভদ্রলোক আমার হাত ধরে টাইনা নিয়ে কইল, এইটাতে চড়েন। যাই তো না, দেখছেন না কেমন হাজরা বিজরা মানুষ। আমি যত রিক্সা ঠিক করি, এই একটা আসছিল বাইর কইরা বিদায় কইরা দেন। সেদিন বেবাক পথটা হাইটা বাড়ি ফিরতে হয়েছিল। মেহনতি মানুষের উপর এই যে জাগ্রত সহানুভূতি, আমার মনে হয়েছে এরাই সমাজতন্ত্রের সবচাইতে বড় কন্ট্রিবিউশন। রুশ বিপ্লবের অন্যতম নায়ক ট্রটস্কির প্রতি আমি ভীষণ অনুরক্ত ছিলাম। এদেশে ট্রটস্কি ভীষণ ঘৃণিত মানুষ। আমার ইচ্ছা হলো ট্রটস্কির প্রতি স্যারের মনোভাবটা জেনে নিই। তাই জিজ্ঞেস করলাম, ট্রটস্কি সম্পর্কে কিছু বলেন। তিনি স্মিত হেসে বললেন, আমি বিলাত থেকে ফিরা ট্রটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনারে বাংলা তর্জমা করছিলাম। তারপর চুরুটা ধরিয়ে একটুখানি লাজুক ভঙ্গিতে বললেন, বিলাত থেকে আইসা আরও একটা তর্জমার কাজ আমি করছিলাম।
আমি আগ্রহ সহকারে বললাম, কি কাজ স্যার? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাংলার ব্রত কইরা একটা ছোট বই আছে না, হেরার ইংরেজি অনুবাদ। রাজাক স্যার অনুবাদ কর্মের কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। অধীর আগ্রহে জিজ্ঞেস করলাম, পাণ্ডুলিপিগুলো কোথায়? তিনি ছাই ঝাড়তে ঝাড়তে ডান হাত দিয়ে এমন একটা ভঙ্গি করলেন দেখে আমার রবীন্দ্রনাথের একটি গানের দুটি পংক্তি মনে পড়ে গেল। পথিক পরাণ চল রে ওরে তুই, যে পথ দিয়ে গেছে চলে বিকেল বেলার জুই। এখানে আমি কিছু নিজের কথা বলবো। পরবর্তীকালে রাজ্জাক সাহেব সমাজবিজ্ঞান, রাজনীতি, সাহিত্য, নন্দন তত্ত্ব বিষয়ক যেসব কথাবার্তা বলেছেন আমার কাছে, আমি মনে মনে সেগুলোকে অবন ঠাকুরের বাংলার ব্রত এবং ট্রোটস্কির থিওরি অফ পার্মানেন্ট রেভলিউশনের মধ্যখানে রেখে একটা গড় করে গ্রহণ করেছি। রাজ্জাক সাহেব সারা জীবনে কিছু লেখেননি কেন, এ নালিশ আমি সকলের কাছে অহরহ শুনে আসছি। রাজ্জাক সাহেব উল্লেখ করার মতো কিছু লেখেননি কেন, সে কৈফিয়ত একমাত্র তিনি দিতে পারেন। তার হয়ে কিছু বলা আমার উচিত হবে না। তথাপি আমি আমার যে ধারণা জন্মেছে সেটা বলতে পারি। যৌবনে যে মানুষ ট্রোটস্কির থিওরি অফ পার্মানেন্ট রিভলিউশনের বাংলা এবং অবন ঠাকুরের ইংরেজি অনুবাদ করেছেন, সেই মানুষের পক্ষে অন্য কোনো মামুলি বিষয়ে কাজ করা অসম্ভব ছিল। তার মানসিক সূক্ষ্মতার এমন একটা সমুন্নত উত্তরণ ঘটেছিল, সেখান থেকে তৎকালীন বিদ্যাচর্চার স্তরটিতে নেমে আসা সত্যি সত্যি দুরূহ হয়ে দাঁড়িয়েছিল। জ্ঞানচর্চার সমাজ প্রেক্ষিতটির কথা অবশ্যই ধর্তব্যের মধ্যে আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে। কেন এই তুলনাটা করা হয় তার হেতু অদ্যাবধি আমি আবিষ্কার করতে পারিনি। ঘর বাড়ি, দালান, অট্টালিকা এ সকল ভৌত কাঠামোগত কারণে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করা হয়, আমার বলার কিছু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে কেউ কেউ ছিলেন যারা জ্ঞান চর্চার নানা ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেছিলেন, তাতে সন্দেহ নেই। কিন্তু তারা ছিলেন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ছাত্র পাশ করেছেন, তারা জ্ঞানচর্চার কোন ক্ষেত্রটিতে প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সে জিনিসটা নতুন করে যাচিয়ে দেখা প্রয়োজন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। 1921 থেকে 1947 সালের মধ্যবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ICS পাশ করেনি। একথা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলবার উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান অবদানের একটি হলো পাকিস্তান আন্দোলনের মনস্তাত্ত্বিক এবং বুদ্ধিভিত্তিক ভিত্তি তৈরি করা। দ্বিতীয় অবদান হলো বাংলা ভাষা আন্দোলনের নেতৃত্ব দান এবং তৃতীয় অবদান মুক্তিযুদ্ধের চেতনা, সংকল্প ও কর্মপন্থার দিক নির্দেশনা। এই জনগোষ্ঠীর জীবনে ওই তিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কিন্তু জ্ঞানচর্চার যে আরও একটা বৈশ্বিক মানদণ্ড রয়েছে, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশেষ কিছু নেই। বিশেষত পাকিস্তান সৃষ্টির পরে জ্ঞানচর্চার উত্তাপ আরও অবশত হয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো নিবেদিত প্রাণ মানুষও নতুন কোনো গবেষণাকর্মে আত্মনিয়োগ করেননি। তিনি বিয়ে পড়ানো এবং মিলাদ শরীফ করে সময় কাটাতেন। জ্ঞান বিজ্ঞান ব্যক্তির সাধনায় বিকশিত হয়, কিন্তু সমাজের মধ্যে জ্ঞানের প্রয়োজন অনুভূত হওয়া চাই। বৃহত্তর অর্থে জ্ঞান বিজ্ঞানের সাধনাও বৃহত্তর সমাজ প্রক্রিয়ার একটি অংশ। অনেক সময় উৎকৃষ্ট জীবীরাও পাথরে পড়ে নষ্ট হয়। আমার ধারণা রাজ্জাক সাহেবের ক্ষেত্রেও সেটি ঘটেছিল। হ্যাঁ, রাজ্জাক সাহেবের যদি চাকরি বাকরির ক্ষেত্রে উন্নতি করার আকাঙ্ক্ষা থাকতো, অবশ্যই তাকে লিখতে হতো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা বিষয়ে যে গবেষণা হয়েছে তার বেশিরভাগই চাকরের প্রমোশনের উদ্দেশ্যে লেখা। রাজ্জাক সাহেবের যদি সেই বালাই থাকত, লন্ডন স্কুল অব ইকোনমিক্সের হ্যারল্যাক্সের মৃত্যুর পর তার লেখা থিসিসটা বগলে নিয়ে বিনা ডিগ্রিতে লন্ডন থেকে ফিরে আসতেন না। গোড়া ইংরেজ সুপারভাইজারের নির্দেশ মোতাবেক যেন তেন প্রকারে একটা থিসিস লিখে ডিগ্রিটা অর্জন করতেন। রাজ্জাক সাহেব যদি সংসার ধর্ম পালন করতেন তাহলে হয়তো জাগতিক উন্নতির প্রয়োজনে তাকে কিছু লেখালেখি করতে হতো। অনেকে তার মধ্যে রাজ্জাক সাহেবের প্রিয়তম ছাত্র রয়েছেন। মনে করেন রাজ্জাক সাহেব একজন গোঁড়া মুসলিম লীগ সমর্থক, কিন্তু আমার মূল্যায়ন একটু ভিন্ন রকমের। তার অবস্থান কিছু অমুসলিম লীগ পাটাতনে ছিল, একথা অস্বীকার করার উপায় নেই। তিনি যদি মুসলিম লীগ না করতেন তাকে অবশ্যই কমিউনিস্টদের সঙ্গে যেতে হতো। কিন্তু সেখানেও একটা বড় অসুবিধা ছিল। কৃষি প্রশ্নে লেনিন এবং কাউটিস্কির মধ্যে যে বিতর্ক হয়েছিল তাতে রাজ্জাক সাহেবের সায় ছিল কাউটিস্কির অনুকূলে। লেনিন রেনিগেড কাউটিস্কি শিরোনামে একটি পুস্তিকা লিখে কাউটিস্কিকে কষে গালাগাল দিয়েছিলেন। এখন অনেকেই মনে করেছেন কৃষি প্রশ্নে লেনিন কাউটিস্কি যে বিতর্ক হয়েছিল তাতে কাউটিস্কির অবস্থানটি সঠিক ছিল। রাজ্জাক সাহেবকে এভাবে বোধ করি বিচার করা যায়। এই Trotskyites among the Muslim leaders. আমি রাজ্জাক সাহেবের হয়ে কৈফিয়ত দেওয়ার কেউ নই, তথাপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিরাট অংশের কাছে থেকে শুনে আসছি আসলে অকারণে এক রাজ্জাক মিথ খাড়া করা হয়েছে। রাজ্জাক সাহেবের ভেতরে সার পদার্থ অধিক নেই। যদি কিছু বলার থাকতো অবশ্যই তিনি লিখে প্রকাশ করতেন। রাজ্জাক সাহেব কেন লেখেননি সে জবাব দেওয়ার আমি কেউ নই। তারপরও একটা কারণে রাজ্জাক সাহেবকে আমি ধন্যবাদ না দিয়ে পারি না। তিনি এই মহাজনদের পন্থা অনুসরণ করে তাদের স্তরে নেমে আসেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশের মধ্যে আরও একটা ধারণা চালু আছে। সেটা হলো এই, রাজ্জাক সাহেবের আগাগোড়া কোনো বই পড়েন না। তার ভক্তদের চমক লাগাবার জন্য বইয়ের ফ্লাপ এবং গ্রন্থ পরিচিতি মাত্র পাঠ করে সকলের সামনে তিনি যে কত বড় মহাজ্ঞানী সেটা প্রমাণ করে থাকেন। এই অভিযোগটির জবাব দেয়া আমার পক্ষে সম্ভব নয়। যারা অভিযোগ উচ্চারণ করেন তাদের অপকৃষ্ট রুচি দেখে ব্যথিত অনুভব করি মাত্র। আমি রাজ্জাক সাহেবের সঙ্গে কোনো পদ্ধতি অনুসরণ করে কোনোদিন বাক্যলাপ করিনি। তিনি কথা বলেছেন, আমি শুনেছি। তিনি যে স্পিরিটে কথা বলেছেন আমি সেভাবে গ্রহণ করতে পেরেছি এমন দাবিও করতে পারবো না। যা শুনেছি তার সবটাও স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয়নি। আমার রচনায় রাজ্জাক সাহেবের পাণ্ডিত্য এবং মননশীলতার কতিপয় প্রান্ত আমি তুলে ধরতে চেষ্টা করেছি। আমার মতো একজন সামান্য মানুষের পক্ষে রাজ্জাক সাহেবের অগাধ পাণ্ডিত্য পরিমাপ করা যেমন সম্ভব নয়, তেমনি তার সমালোচকদের অভিযোগের জবাব প্রত্যাশা করাও সমীচীন হবে না। আমি তাকে নানা সময়ে যেভাবে অনুভব করেছি সেই অনুভবটুকু সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আমার সন তারিখ ঠিক থাকে না, আর ডায়েরি লেখার অভ্যাসও আমার নেই। স্মৃতির গভীর থেকে এই বিষয়গুলো টেনে টেনে বার করেছি। কোনটা আগে কোনটা পরে পারম্পর্য রক্ষা হচ্ছে না। আমি একবার বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে প্রার্থী হয়েছিলাম। আমার তৎকালীন সরকার বিরোধী একটা প্যানেল দিয়েছিলাম। একজন ছাড়া অন্য প্রার্থীদের নাম মনে পড়ছে না। তিনি মির্জা গোলাম হাফিজ, নামকরা উকিল এবং বিএনপি সরকারের প্রাক্তন মন্ত্রী। রাজ্জাক সাহেবকে আমাকে ভোট দিতে অনুরোধ করেছিলাম। তিনি চোখ কপালে তুলে বলেছিলেন, আপনি আবার ওইগুলোর মধ্যে গেছেন কেন? আমি বললাম, স্যার, সকলে
ধরে বসলেন। আমি না করতে পারলাম না। স্যার হুকা টানতে টানতে বলেন, ঠিক আছে, আপনি যখন একেবারে খাড়াইয়া গেছেন, একটা ভোট দিমুনে আপনারে। স্যার সত্যি সত্যি আমাকে ভোট দিয়েছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। ওই নির্বাচনে আমি হেরেছিলাম। একজন ছাড়া আমাদের প্যানেলের কেউ জিততে পারেনি। তিনি মির্জা গোলাম হাফিজ। হাফিজ সাহেব তলায় তলায় আমাদের বিরোধী প্যানেলের সঙ্গেও একটা বোঝাপড়া করে ফেলেছিলেন। এ এক মজার লোক। যে কথা তিনি শুনতে চান না কেউ যদি বলেন, তিনি হাত পা নেড়ে জানিয়ে দেন, তুমি কি বলছো আমি শুনতে পাচ্ছি না, কারণ আমি কানে কম শুনি। যে কথা তিনি পছন্দ করেন ঠিকই শুনে ফেলেন, এক বর্ণ বাদ পড়ে না। নির্বাচনে আমার অবস্থাটা হয়েছিল সবচাইতে করুণ। আমাদের এজেন্টে ডক্টর আহমেদ কামাল জানিয়েছিলেন আমার নিজের ভোটটা বাতিল হয়ে গিয়েছিল। কোথায় টিক চিহ্ন দিতে কোথায় দিয়ে ফেলেছি। নির্বাচনে হেরে একটু একটু জ্বালা করছিল। তার পরের দিন স্যারের বাড়িতে গেলাম। তিনি বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন, সেজন্য লম্বা চড়া এক গল্প ফেঁদে বসলেন। পাকিস্তান হওয়ার আগে সিনেট নির্বাচনে কীভাবে হিন্দু এবং মুসলমানের মধ্যে প্রতিযোগিতা হতো সে কথা জানলেন। নওয়াববাড়ির খাজা শাহাবুদ্দিন নির্বাচনের ফন্দফিকির খুব ভালো করে বুঝতেন। সে সময় মুসলিম রেজিস্টার্ড গ্রাজুয়েট ছিল হিন্দুদের তুলনায় খুবই সামান্য। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভোটারদের কাছে হাজিরি করে ব্যালট পেপার সই করিয়ে নিয়ে আসত। রাজ্জাক স্যার জানালেন, তিনি একবার অনেক দূর পায়ে হেঁটে কুমিল্লা জেলার নবীনগর থানায় গিয়েছিলেন। নবীনগরে একজন সাব রেজিস্ট্রার থাকতেন। তার কাছ থেকে ব্যালট পেপারটা হাতে নিয়ে আসার জন্য স্যারকে পায়ে হেঁটে অতদূর যেতে হয়েছিল। দিল্লি থেকে প্রকাশিত ইলাস্ট্রেটেড উইকলি অব ইন্ডিয়া পত্রিকাটি সে সময় খুব সম্ভবত প্রখ্যাত শিখ লেখক খুশবন্ত সিং সম্পাদনা করতেন। ওই পত্রিকাটির একটি সংখ্যায় রাজ্জাক স্যারের উপর প্রধান রচনাটি প্রকাশিত হয়েছিল। বর্তমানে মার্কিন প্রবাসী রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ডক্টর রওনক জাহানের অপর একটি রচনা ইলাস্ট্রেটেড উইকলিতে প্রকাশিত হয়েছিল। পাশাপাশি রাজ্জাক স্যার এবং ডক্টর রওনক জাহানের ছবি প্রকাশিত হয়েছিল। রাজ্জাক স্যারের উপর লিখিত রচনাটিতে তার সম্পর্কে যে সকল কথা লিখিত হয়েছিল তার সবকিছু অক্ষরে অক্ষরে আমি মনে করতে পারবো না। ইলাস্ট্রেটেড উইকলির প্রতিবেদন তাকে গ্রিক দার্শনিকের ডায়োজেনিসের সঙ্গে তুলনা করেছিলেন, এটা নতুন কথা নয়। এখানে অনেকেই তাকে ডায়োজেনিস বলে ডাকতেন। ওই পত্রিকায় তাকে 6 দফার মূল প্রণেতা বলে উল্লেখ করা হয়েছিল। ডক্টর রওনক জাহান পাকিস্তান ফেলিউর অব ন্যাশনাল ইন্টিগ্রেশন গ্রন্থটিতে দু অঞ্চলের বৈষম্যের তুলনা করে দেখিয়েছিলেন পাকিস্তানের অখণ্ডতা স্থায়ী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তার কিছুদিন পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাজ্জাক স্যারকে ডিলিট উপাধি দিয়ে সম্মানিত করেন। এই ডিলিট ডিগ্রি প্রাপ্তির ঘটনাটিকে উপলক্ষ করে আমি স্যারকে একটা সিল্কের পাঞ্জাবি পাজামা, একটা ভালো ফাউন্টেন পেন এবং খুব দামি কিছু লেখার কাগজ উপহার দিয়েছিলাম। আমি অনুরোধ করেছিলাম স্যার যেন আমার উপহার দেওয়া কলম এবং কাগজে তার আত্মজীবনীটা লেখা শুরু করেন।